লস। একটা মোড়া মতো গাছ ছিল। হ্যাঁ, ওয়েলকাম টু চিকুব ডায়েরি। চিকুব ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি প্রান্তিক। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে, কলকাতা থেকে বাঁকুড়া। তো বাঁকুড়া আমার গন্তব্যস্থল হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো মোটামুটি আমার বাড়ি থেকে দূরত্ব প্রায় 140 কিলোমিটার মতো, 40 থেকে 42 কিলোমিটার হবে। তো সেই কারণেই আমি, আমার গিন্নি এবং আমার বাইক, 100 সিসির বাইক টিভিএস স্পোর্টস নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি সকাল 6টায়। তো আশা করছি 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন ডানকুনি টোল টপকাচ্ছি। তো ডানকুনি টোলের পাশের যে বাইপাস রাস্তা আছে সেটা দিয়ে। তো এখান থেকে এখন আমরা আরামবাগ যাব, আরামবাগ হয়ে তারপরে বাঁকুড়ায় ঢুকবো। তো এখনও লম্বা রাস্তা বাকি আছে। তো অনেকেই ফার্স্টে বলছিল যে 100 সিসির গাড়ি যাবে কি না। তো এর আগেও অনেক জায়গায় গেছি এই গাড়ি নিয়ে। তো গাড়ি ঠিকঠাক মেনটেনেন্স করলে সব গাড়ি চলে যাবে, গাড়ি যাবে না এরকম কোনো ব্যাপার নয়। তো গাড়িকে ঠিকঠাক মেনটেনেন্সে রাখতে হবে। তো এখন আমরা যাচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। তো বাকি অংশটুকুনি আপনারা দেখতে থাকুন। তো আমরা বাঁকুড়া ঢুকে গেছি। তো বাঁকুড়ার যেখানে যাচ্ছি, মানে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট থেকে প্রায় 5 কিলোমিটার আগে যে গ্রামটায় আমরা যাব, গ্রামটার নাম হচ্ছে পানখাই। তো দারুণ একটা পরিবেশ, দারুণ গ্রাম। মানে এই গ্রামটা থাকার জন্যই আমার এখানে আসা। যখনই আসি দারুণ লাগে। কারণ আমাদের যারা শহরতলিতে থাকি বা মফস্বল এরিয়ায় থাকি, সেখানকার থেকে কিন্তু পুরো আলাদা রকম একটা মনোরম পরিবেশ। তো সেই পরিবেশের টানেই কিন্তু বাইক নিয়ে আজকে এখানে আসা। এবং একটু পরেই শুরু হবে লাল মাটির রাস্তা। তো যেখান দিয়ে গাড়ি চালাতেও দারুণ লাগে এবং আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে ফাঁকা এরিয়া এবং চাষ হচ্ছে, যেটা সচরাচর আমরা যারা কলকাতায় থাকি দেখতে পাই না। তো পরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এবং আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আরও এরকম ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন বাকি অংশটুকু দেখে নেওয়া যাক।
তো আমরা আমাদের গন্তব্যে এসে গেছি, যেখানে আসার কথা, আমার শ্বশুর বাড়িতে। তো এখান থেকে শ্বশুর বাড়ি পুরো গ্রাম এবং আশেপাশেরও যে পুরো গ্রাম আছে বা আশেপাশের যা যা ঘোরার জায়গা আছে, মেন গ্রামটাই ঘুরবো, গ্রামটাই ঘোরার উদ্দেশ্যে আসা। তো সেইগুলোই আরও ঘুরতে থাকবো। তারপরে যে লাল মাটির রাস্তা আছে, আশেপাশের যে ফাঁকা এরিয়া, দ্বারকেশ্বর নদ, বালি খাদান, পুরো এলাকাগুলোই ঘুরে দেখবো এবং সেগুলো আপনাদেরকেও সামনেও তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন বাকি ভিডিওটাও দেখতে থাকি। তো গ্রামটা এখন ঘুরছি, আপনারাও দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ জায়গা। এবং যেটা হচ্ছে একদম গ্রাম যেটাকে বলে, যেটা আমরা সচরাচর গল্পে বা বইতে পড়ে থাকি যে একদম গ্রাম কাকে বলে, তো সেই গ্রামই দেখতে এসেছি। কারণ মকরশোল এলাকাতেও ফাঁকা এরিয়া দেখা যায়, চাষবাস হয়, কিন্তু এখানে হচ্ছে একদম পিওর গ্রাম, যেটা এখানে রাত্রিবেলা অন্ধকার হলে রাস্তাতে কোনো আলো থাকে না, এখনো অন্ধকারে শিয়াল দেখা যায়। সচরাচর আমাদের এখানে তো শিয়াল এখন দেখাই যায় না, কিন্তু এই এলাকাতে এখনো কিন্তু শিয়ালের ঘোরাফেরা আছে। কিন্তু শিয়াল দেখতে পাইনি, অনেক চেষ্টা করেও শিয়ালের দেখা মেলেনি। দেখেছিলাম কিন্তু সেটা ক্যামেরায় তোলা হয়নি। তো আশেপাশে জঙ্গলও আছে, বেশ জঙ্গল এরিয়া, যেহেতু ফরেস্ট এরিয়া আসছে। এর একটুখানি পরেই, মোটামুটি 5-7 কিলোমিটার পরেই হচ্ছে এখানে জয়পুর ফরেস্ট যেহেতু শুরু হচ্ছে, পুরো জঙ্গল এরিয়া, যার জন্য গ্রামটার লাগোয়া এরিয়া কিন্তু পুরো জঙ্গলটা বেশি। তো শিয়াল, সাপ এগুলোর এখানে একটু তো উৎপাত আছেই। বাকি ভিডিওটা আগে দেখতে থাকুন। তো এবারে আমরা যাচ্ছি দ্বারকেশ্বর নদ। তো দ্বারকেশ্বর নদটা এখানে টপকানোর জন্য, মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য একটা বাঁশের সেতু করা আছে। তো যেই সেতুটা আবার এপার ওপার করতে গেলে 10 টাকা হচ্ছে চার্জ আছে। তো দ্বারকেশ্বর নদ এমনি গরমকালের সময় কিন্তু শুকনো থাকে, কিন্তু বর্ষাকালে বিশাল জল থাকে। আর এখানে যেহেতু বালি খাদান আছে, এখান থেকে কিন্তু প্রচুর বালি তোলা হয় এবং আশেপাশের এরিয়ায় চলে যায়। তো এখানে প্রচুর লোক পাথর, নদী থেকে অনেকে হচ্ছে পাথর সংগ্রহ করছে, বালির যে পাথর হয় ওগুলো দিয়েও, যা জিজ্ঞেস করে শুনলাম, ওগুলোকেও হচ্ছে ওরা ওই ঘর বাড়ি করার কাজে লাগায়, যেটা আমরা স্টোন চিপের কাজে লাগাই, ওরা ওই বালির পাথর থেকে ওইগুলো কাজে লাগায়। তো জায়গাটা কিন্তু দারুণ। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। তো দ্বারকেশ্বর নদ আমরা টপকাচ্ছি এখন। আর এটা হচ্ছে দ্বারকেশ্বর নদের ওই পারে, মানে এটা হচ্ছে নদের উল্টো দিকের গ্রাম। তো ওই দিকের গ্রামটাও কিন্তু একই রকম, পুরো চারিদিকে হচ্ছে চাষ জমি, ফাঁকা এরিয়া এবং মধ্যিখানে রাস্তা। তো এখানে প্রত্যেকটা গ্রামই কিন্তু ফাঁকা এবং লোকবসতি প্রায় কমই বলা চলে, অনেক কম, যার জন্য প্রচুর ফাঁকা এরিয়া আছে। এবং এখানে বেশিরভাগ জীবিকা বলতে চাষের ওপরেই সবাই নির্ভরশীল।
কিন্তু প্রত্যেকটা গ্রাম ঘুরতে দারুণ লাগছে, যার জন্য গরমকালের মধ্যেও কিন্তু গরম প্রচুর এখানের, মানে আবহাওয়া অন্য ধরনের। আমাদের কলকাতায় যেরকম আবহাওয়া একটা চাপা গরম, ভ্যাপসা গরম, এখানকার গরমটা কিন্তু পুরো আলাদা, মানে প্রচুর টেম্পারেচার, মানে ঘরের মধ্যে একটা যে হিট চেম্বারের একটা গরম ওরকম লাগছে। কিন্তু তাও নতুন জায়গায় এসছি, ঘুরবো না সেটা তো হয় না, তো যার জন্য রোদের মধ্যেও ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে। তো আবার আমরা এপারে গ্রাম থেকে আবার ওই পারে গ্রামে যাচ্ছি। তো ওই যে পাশে দেখুন যে পাথরগুলো রাখা আছে, ওরাই কিন্তু যারা নদী থেকে পাথরগুলো কুড়াচ্ছে, কুড়িয়ে কিন্তু এরকম পাশে পাশে রেখে দিচ্ছে, পরে হয়তো কোনো কাজে লাগবে। এগুলো ওখানকার জীবিকার মধ্যেই পড়ে। তো আমরা এখন যেরকম ওপারের গ্রাম থেকে এই পারে এসেছিলাম, সেরকম এপার থেকে আবার ওই দিকে যাচ্ছে। তো এখানেই হচ্ছে ওই যে সেতু পারাপারের যে টাকাটা আছে, এখানেই দিতে হয়, পার গাড়ি 10 টাকা করে নেয়। তো এটা হচ্ছে সেই দ্বারকেশ্বর নদ, দারুণ সুন্দর এরিয়া, দেখতেও দারুণ লাগছে, অসাধারণ। যদি একটু গরমটা কম থাকতো তাহলে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে হাওয়া খাওয়া যেত, কিন্তু হাওয়া আছে, হাওয়াটা হচ্ছে বিশাল গরম হাওয়া। তো ওই জন্য যতটা তাড়াতাড়ি পাচ্ছি চলে যাচ্ছি এখান থেকে, মানে এই গরমে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। তো এবার প্রায় সন্ধে হয়ে এসছে। তো এবার সন্ধ্যের দিকে গ্রামটাকে কেমন লাগে, তো তার জন্য সন্ধ্যের দিক করেই বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। তো সন্ধ্যের দিকে শুনেছি প্রচুর অন্ধকার, এবং এখানে মোটামুটি 6টা বাজলেই লোকজন ফাঁকা হয়ে যায়। তো এটাই হচ্ছে সন্ধ্যের বেলার গ্রাম, কোনো আলো নেই, শুধু বাইকের আলোতেই যা হচ্ছে। রীতিমতো প্রথমবার যখন এসেছিলাম ভয়ও লাগছিল, না কোনো সেরম লোকজন আছে, না কোনো আশেপাশে বাড়ি আছে, না কোনো গাড়ি আছে, কেউ নেই। খুব কম সংখ্যক লোক এই গ্রামে সন্ধ্যাবেলা বেরোয়, এবং যেখানে গাড়ি চালাতে বেশ দারুণ লাগছিল সন্ধ্যাবেলা বেরোতে। এবং কিন্তু পুরো এরিয়াটা অন্ধকার, পুরোটাই অন্ধকার এরিয়া। তো পরের ভিডিওগুলোও দেখতে থাকুন কিরম ঘুরলাম, এবং আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকি বাকিটা। அவ பேர் சந்திரடா. তো পরের দিন সকালবেলা উঠে আর গাড়ি নিয়ে
বেরোয়নি, একদিনে যা ঘোরার ঘুরে নিয়েছি। তো আশেপাশে যে চাষ হয়েছে সেগুলোই একটু ঘুরে দেখলাম, যে পটল চাষ, ধান, কুঁদরি, বেগুন, আরও অনেক কিছু আছে সবজি। তো সেই চাষগুলোই একটু দেখলাম, বেশ দেখে ভালোও লাগলো। এগুলো আমরা দেখতে পাই না, তো এইগুলোও একটু ঘুরে দেখে নিলাম। তো ওভারঅল ঘুরে বেশ ভালোই লাগলো, একটা নতুন অভিজ্ঞতা, একটা পুরো গ্রাম্য পরিবেশে ঘোরার অভিজ্ঞতা। গ্রাম কিরাম হতে পারে, সেখানকার জীবনযাপন কিভাবে থাকে মানুষেরা, সেটাই দেখলাম। তো বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, নতুন যারা দেখছেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং আবার আগামী দিনে অনেক ভালো ভালো কিন্তু আরও ভিডিও আসতে চলেছে। যারা এইসব গ্রামে ঘুরতে যেতে চান তারাও ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। পুরো অন্যরকম একটা ওয়েদার লাগবে, অন্যরকম পরিবেশ, অন্যরকম আবহাওয়া। তো আজকের এই ভিডিও এতটাই। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।